স্বামী শিষ্য সংবাদ। আজ আমরা স্বামী শিষ্য সংবাদের চতুর্বিংশ বল্লী 24তম বল্লী এইটি আজকে পাঠ করব। স্বামী শিষ্য সংবাদ স্বামী বিবেকানন্দের গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে স্বামী বিবেকানন্দের যে আলাপচারিতা বা কথাবার্তা হতো, সেই কথাবার্তা তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং তারই লিখিত রূপ হলো স্বামী শিষ্য সংবাদ। এই স্বামী শিষ্য সংবাদ যেমন পৃথক একটি বই পাওয়া যায়, একই রকম ভাবে এই অংশটি স্বামী বিবেকানন্দের রচনাবলীর মধ্যেও পাওয়া যায়। যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং বই ফলো করতে চান, তাদের জন্য জানিয়ে দিই, যে কোনো একটি জায়গা থেকে আপনি ফলো করতে পারেন, স্বামী শিষ্য সংবাদের পৃথক বই থেকে অথবা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে। যারা বাণী ও রচনা দেখবেন, তারা স্বামী বিবেকানন্দের বাণী রচনার 9ম খণ্ড দেখবেন, সেখানেই এই স্বামী শিষ্য সংবাদ অংশটি রয়েছে। তো আসুন আমরা শুরু করছি আজকে স্বামী শিষ্য সংবাদ। আজ আমরা 24তম বল্লী অর্থাৎ উত্তরকাণ্ডের শেষ বল্লী এইটি আজ আমরা পড়ব। আমরা ধারাবাহিকভাবে এই স্বামী শিষ্য সংবাদ গ্রন্থটি নিয়মিতভাবে পাঠ করেছি। আজ তার শেষ বল্লী। যারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য জানিয়ে দিই যে আমাদের আগের বল্লীগুলো যদি আপনি জানতে চান আগের বল্লীগুলো সম্পর্কে, তাহলে আমাদের ইউটিউব থেকে ইউটিউবের স্বামী শিষ্য সংবাদের প্লেলিস্টে গেলেই প্রত্যেকটি আমাদের যে অনুধ্যান এবং সেখানে বল্লী সংখ্যা উল্লেখ করা রয়েছে, ফলে আপনি খুব সহজেই সেগুলোকে ফলো করতে পারবেন। আসুন আমরা আজকের 24তম বল্লী এটি পাঠ শুরু করছি। চব্বিশতম যে বলি, এটি স্বামীজির সঙ্গে শিষ্যের যে কথোপকথন তার একটি শেষ বলি। স্থান বেলুড় মঠ, 1902 খ্রিস্টাব্দ। এখানে লিখছেন শিষ্য এভাবে যে আজ 13ই আষাঢ় শিষ্য বালি হইতে সন্ধ্যার প্রাক্কালে মঠে আসিয়াছেন। বালিতেই তখন তাহার কর্মস্থান। পদ্য সে অফিসের পোশাক পরিয়াই আসিয়াছে, উহা পরিবর্তন করিবার সময় পায় নাই। আসিয়াই স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া সে তাহার শারীরিক কুশল জিজ্ঞাসা করিল। স্বামীজি বলিলেন, বেশ আছি। শিষ্যের পোশাক দেখিয়া, তুই কোট প্যান্ট পরিস, কলার পরিসনি কেন? ওই কথা বলিয়াই
নিকটস্থ স্বামী শারদানন্দকে ডাকিয়া বলিলেন, আমার যেসব কলার আছে তা থেকে দুটো কলার একে কাল প্রাতে দিস তো। শারদানন্দ স্বামীজির আদেশ শিরোধার্য করিয়া লইলেন। প্রথম অংশে আমরা এ পর্যন্ত যে অংশটুকু পড়লাম তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে শিষ্য সন্ধ্যের আগে মঠে এসেছেন এবং তার কর্মস্থান থেকে তিনি বালিতে কাজ করেন এবং সেখান থেকে এসেছেন, অফিসের পোশাকেই চলে এসেছেন। কোট প্যান্ট মানে স্বামীজি দেখছেন যে শিষ্য কোট প্যান্ট পরে এবং তাই তাকে বলছেন যে কলার পরিসনি কেন। তো তখনকার দিনে এগুলো খুব ছিল যে স্বামীজি যখন বিদেশেও গিয়েছেন তখন কলার পরতেন এবং তার আরো অনেকগুলো কলার ছিল, সেইটি শিষ্যকে দেওয়ার জন্য স্বামী শারদানন্দজিকে তিনি বলেছিলেন। শিষ্য অতঃপর মঠের অন্য এক গৃহে উক্ত পোশাক ছাড়িয়া হাত মুখ ধুইয়া স্বামীজির কাছে আসিল। স্বামীজি তখন তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন, আহার পোশাক এবং জাতীয় আচার ব্যবহার পরিত্যাগ করলে ক্রমে জাতীয়ত্ব লোপ হয়ে যায়। বিদ্যা সকলের কাছেই শিখতে পারা যায়, কিন্তু যে বিদ্যা লাভে জাতীয়ত্বের লোপ হয় তাতে উন্নতি হয় না, অধঃপাতের সূচনাই হয়। ফলে এই কথা থেকে আমরা স্পষ্টত বুঝতে পারছি স্বামীজি যে জাতির যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে যেন আমরা বহন করে চলি, আমরা যেন সেগুলোকে অবহেলা বা অমর্যাদা যেন না করি। কোন কোন বিষয়ে? আহার বিষয়ে, পোশাক এবং জাতীয় আচার ব্যবহার। আমরা যখন ভারতবর্ষের মানুষ, তখন ভারতবর্ষের মানুষের একরকম আচার, একরকম পোশাক, একরকম বৈশিষ্ট্য তৈরি হয়েছে। এই যে আচার, বৈশিষ্ট্য এবং ব্যবহার, এগুলোকে যেন আমরা মান্যতা দিই এবং রক্ষা করি, এটি স্বামীজি বলতে চেয়েছেন। তো যখন আমরা এইরকম একটি পোশাক, আচার, ব্যবহার ইত্যাদির দিকে মর্যাদা দেব, তখন পাশাপাশি আমরা এটাও বুঝে যাব যে তাহলে আমরা ভারতবর্ষকেও সম্মান প্রদর্শন করছি এবং ভারতবর্ষ মানে তার সংস্কৃতি, তার আচার ব্যবহার, এগুলোকে আমরা মান্যতা দিচ্ছি। এইটি মর্যাদা হিসেবে স্বামীজি বলছেন। যেমন আমরা যখন একটি জাতীয় পতাকা, ভারতবর্ষের জাতীয় পতাকা, তাকে যখন আমরা মর্যাদা দিই তখন সেই পতাকা আমাদের কাছে এক টুকরো কাপড় নয়, সেটি একটি সমগ্র দেশ। ঠিক সেরকম ভাবে এই দেশের ভেতরে যে পোশাক পরিচ্ছদ ইত্যাদি যে আচার যেগুলো চলে এসেছে ট্র্যাডিশনালি, বছরের পর বছর ধরে চলে এসেছে এবং এক একটি জাতি সম্প্রদায় সেগুলোকে মান্যতা দিয়ে এসেছে, মর্যাদা দিয়ে এসেছে। সেই মর্যাদার বিষয়ে স্বামীজি বলছেন এগুলো আমাদের জাতীয়ত্ব এবং এগুলোকে লোপ করতে দেওয়া উচিত নয়। এবং তিনি বলছেন যে যে বিদ্যা লাভে জাতীয়ত্বের লোপ হয় তাতে উন্নতি হয় না। তো আমরা অনেক সময় মনে করি যে বোধহয় আমাদের নিজেদের যে বৈশিষ্ট্য সেগুলোকে অবলুপ্তি ঘটিয়ে যদি আমরা পাশ্চাত্যের অনুসরণ করি তাহলে বোধহয় মানে অনুকরণ করি, অনুসরণ ঠিক নয়, যদি অনুকরণ করতে থাকি তাহলে বোধহয় আমরা ঠিকভাবে সভ্য হয়ে উঠব বা পৃথিবীর বুকে আমরা বোধহয় খুব গ্রহণযোগ্য হয়ে উঠবো, এরকম একটি ভাব। স্বামীজি বলছেন তা কখনোই নয়, তাতে উন্নতি হয় না, অধঃপাতের সূচনাই হয়। মহাশয়, অফিস অঞ্চলে এমন সাহেবদের অনুমোদিত পোশাক আদি না পরলে চলে না। তো তখন শিষ্য বলছেন যে তার ওই পোশাকের দিকে দেখেই স্বামীজি এই কথাগুলো বলেছেন বলে তার মনে হলো
যে অফিসে তো এরকম পোশাক পরতেই হয়, তাই কি করা যাবে। তাই তিনি বলছেন, তার উত্তরে স্বামীজি বলছেন তাকে বারণ করেছে, অফিস অঞ্চলে কার্য অনুসারে ওই সব পোশাক পরবে বই কি। তো স্বামীজি দেখুন পোশাক সম্পর্কে বলছেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি খুব গোঁড়ামির মতন কথা বলবেন, তা নয়। তিনি বলছেন যে অফিস অঞ্চলে কার্য অনুসারে ওইরূপ পোশাক পরবে বই কি, কিন্তু ঘরে ফিরে ঠিক বাঙালি বাবু হবি। অর্থাৎ তোমার যে পোশাক, সেই পোশাক তুমি কার্যক্ষেত্র থেকে যখন ফিরে এসেছো তখন তুমি তোমার নিজস্ব পোশাকটি অবশ্যই মর্যাদার সঙ্গে পরবে। সেই কোঁচা চোলানো কামিজ গায়ে, চাদর কাঁধে, বুঝলি। অর্থাৎ এখানে তিনি বাংলার যে পোশাক, বাঙালিরা যে ধরনের পোশাক পরেন সেই পোশাকের কথা এখানে বলেছেন। আজ্ঞে হ্যাঁ, তোরা কেবল শার্ট কামিজ পরেই এবাড়ি ও বাড়ি যাস। ও দেশে পাশ্চাত্যে ঐরূপ পোশাক পরে লোকের বাড়ি যাওয়া ভারী অভদ্রতা, ন্যাকেড বলে। শার্টের উপর কোট না পরলে ভদ্রলোকে বাড়ি ঢুকতেই দেবে না। পোশাকের ব্যাপারে তোরা কি ছাই অনুকরণ করতেই শিখেছিস। আজকালকার ছেলে ছোকরারা যেসব পোশাক পরে তা না এদেশি না ও দেশি, এক অদ্ভুত সংমিশ্রণ। তো স্বামীজি এই বিষয়ে বলছেন যে যেহেতু তিনি বেশ কিছু কাল কাটিয়ে এসেছেন পাশ্চাত্যে, ফলে পাশ্চাত্যের খুঁটিনাটি তিনি জানেন, তাদের ব্যবহার সম্পর্কেও তার অজানা কিছু নয়। সেটি এখানে বলছেন যে এই ধরনের পোশাক পরে, অর্থাৎ কেবল শার্ট পরে চলে গেলেই হবে না, তো তার ওপরে একটি কোট অবশ্যই পরতে হবে, তবেই এটি ভদ্র সমাজে গৃহীত হয়। এবং এভাবেই একজন ভদ্রের বাড়িতে, ভদ্রলোকের বাড়িতে প্রবেশ করা যায়, এটি তিনি বলছেন। এবং এখন যে পোশাক দেখা যায়, বলছেন আজকালকার ছেলে ছোকরারা যে সমস্ত পোশাক পরে তা না এদেশি না ও দেশি, না এদেশি ঠিক ভাবে, না ও দেশি, এক অদ্ভুত সংমিশ্রণ। স্বামীজি বলছেন যে এটি এক অদ্ভুত সংমিশ্রণ। এইরূপ কথাবার্তার পর স্বামীজি গঙ্গার ধারে একটু পদচারণা করিতে লাগিলেন। তো বোঝাই যাচ্ছে শিষ্য এসেছে সন্ধ্যের একটু আগে, এবং তারপর তিনি পোশাক পরিবর্তন করে এসেছেন এবং পোশাক সম্পর্কে স্বামীজি তার মতামত বলেছেন। এরপরে যে এরকম কথাবার্তার পরে গঙ্গার ধারে একটু পদচারণা করিতে লাগিলেন। সঙ্গে কেবলমাত্র শিষ্যই রহিল। তো সঙ্গে আর কেউ নেই, শিষ্য রয়েছে। শিষ্য সাধন সম্বন্ধে একটি কথা এখন স্বামীজিকে বলিবে কিনা ভাবিতে লাগিল। শিষ্য স্বামীজির সঙ্গে একান্তে রয়েছেন, আর সেখানে অন্য কেউ নেই। তো তার মনে হয়েছে এইটি উপযুক্ত সময় সাধন সম্বন্ধে একটা কিছু জিজ্ঞাসা তিনি করবেন, এবং সেটি করবেন কিনা এই জিজ্ঞাসা, এইটি নিয়ে তিনি ভাবছেন। তখন তার ওই ভাবটি লক্ষ্য করেই স্বামীজি বলছেন, কি ভাবছিস, বলেই ফেল না। যেন মনের কথা টের পেয়েছেন, অর্থাৎ স্বামীজি যেন বুঝতে পেরেছেন শিষ্য কিছু একটা বলতে চান, অথচ তিনি হয়তো বলতে চাইছেন না বা ঠিক বলছেন না, তাই বলছেন যে কি ভাবছিস, বলেই ফেল না। শিষ্য সলজ্জ ভাবে বলিতে লাগিল, মহাশয়, ভাবিতেছিলাম যে আপনি যদি এমন একটা কোনো উপায় শিখাইয়া দিতেন যাহাতে খুব শীঘ্র মন স্থির হইয়া পড়ে, যাহাতে খুব শীঘ্র ধ্যানস্থ হইতে পারি, তবে খুব উপকার হয়। সংসার চক্রে পড়িয়া সাধন ভজনের সময়ে মন স্থির করতে পারা মানে ভার, এইটি তিনি বলছেন। তো এইটি ছিল স্বামীজির কাছে শিষ্যের জিজ্ঞাসা, যে আমি ভাবছিলাম আপনি যদি এমন একটা কোনো উপায় শিখিয়ে দেন, যে উপায়টি অবলম্বন করলে যখন আমরা সাধন ভজন করছি, ধ্যান করতে বসছি, মন চারিদিকে ঘুরে বেড়ায়, তো এই এমন একটা টেকনিক বা এমন একটা পদ্ধতি আপনি যদি শিখিয়ে দেন, তাহলে কি হবে, আসনে বসা মাত্রই মন স্থির হয়ে যাবে। সেই জন্য বলছেন যাতে খুব শিগগির মন স্থির হয়, এরকম কিছু একটা, যাতে শীঘ্র ধ্যানস্থ হতে পারি,
তবে উপকার হয়। সংসার চক্রে পড়িয়া সাধন ভোজনের সময় মন স্থির করতে পারা ভার। স্বামীজি শিষ্যের ঐরূপ দীনতা দর্শনে বড়ই সন্তোষ লাভ করিলেন বোধ হইল। অর্থাৎ স্বামীজির কাছে শিষ্য যে যথার্থ জিজ্ঞাসুর মতো কথা বলেছেন এবং তিনি যে তার সমস্যা বা দুর্বলতার কথা বলেছেন, যে ধ্যান করতে গেলে মন এদিক ওদিক নানা দিকে বিচলিত হয় এবং তিনি সেই মনকে স্থির করতে চাইছেন, স্বামীজি এইটি জেনে মনে মনে খুব খুশি হয়েছেন। প্রত্যুত্তরে তিনি শিষ্যকে সস্নেহে বলিলেন, খানিক বাদে আমি উপরে যখন একা থাকবো তখন তুই যাস, ওই বিষয়ে কথাবার্তা হবে এখন। যেহেতু এটি সাধন ভজন বিষয়ে কথা, তাই তিনি বলছেন যে আমি এখন তো স্বামীজি বেড়াচ্ছেন, তাই যখন একান্তে তিনি ওপরে যাবেন তখন এইটি জিজ্ঞাসা করলে তিনি তার উত্তর দিয়ে দেবেন। শিষ্য আনন্দে অধীর হইয়া স্বামীজিকে পুনঃ পুনঃ প্রণাম করিতে লাগিল। স্বামীজি থাক থাক বলিতে লাগিলেন, অর্থাৎ গুরুর কাছে পারমিশন তিনি পেয়ে গিয়েছেন যে তার সাধন ভজনের ব্যাপারে তিনি এমন একটি নির্দেশ দান করবেন যা পেলে সহজেই তার মন তিনি স্থির করতে পারেন। তাই খুব খুশি হয়েছেন এবং বারবার স্বামীজিকে তিনি প্রণাম করছেন। কিছুক্ষণ পরে স্বামীজি উপরে চলিয়া যাইলেন। শিষ্য ইত্যবসরে নিচে একজন সাধুর সঙ্গে বেদান্তের বিচার আরম্ভ করিয়া দিল এবং ক্রমে দ্বৈতাদ্বৈত মতের বাক বিতণ্ডায় মঠ কোলাহলময় হইয়া উঠিল। তো বেদান্তের বিচার শুরু হয়েছে এক সাধুর সঙ্গে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, দুজনেই সংস্কৃত জানেন, পণ্ডিত মানুষ, বেদান্ত বিচার জানেন, তাই বেদান্তের এক বিষয় নিয়ে উভয়ের মধ্যে বিচার শুরু হয়েছে এবং সেই বিচার এত জোরে জোরে হচ্ছিল যে বাক বিতণ্ডা খুবই জোরে হচ্ছে এবং সেটি কোলাহলময় হয়ে উঠিল, বলেছেন যে খুবই মানে অন্যদের অসুবিধে হচ্ছে। এরকম যখন অবস্থা, গোলযোগ শুনিয়া স্বামী শিবানন্দ মহারাজ তাহাদের বলিলেন, ওরে আস্তে আস্তে বিচার কর, অমন চিৎকার করলে স্বামীজির ধ্যানের ব্যাঘাত হবে। তো মহাপুরুষ মহারাজ স্বামীজির কাছেই থাকতেন, স্বামীজির ঘরের কাছেই, তো তিনি তাই বলছেন যে এত জোরে জোরে চিৎকার করো না, স্বামীজির ধ্যানের ব্যাঘাত হবে। শিষ্য ওই কথা শুনিয়া স্থির হইল এবং বিচার সাঙ্গ করিয়া উপরে স্বামীজির কাছে চলিল। তো বেদান্তের বিচার থামল যখন মনে পড়ল বা যখন বুঝতে পারলেন যে এই চিৎকারের ফলে স্বামীজির ধ্যানের অসুবিধে হতে পারে, এটি মনে করে তিনি তখন ওই বিচারটি বন্ধ রেখে স্বামীজির কাছে এসেছেন ওপরে। শিষ্য ওপরে উঠি আই দেখিল স্বামীজি পশ্চিমাস্যে মেঝেতে বসিয়া ধ্যানস্থ হইয়া আছেন। মুখ অপূর্ব ভাবে পূর্ণ, যেন চন্দ্রকান্তি ফুটিয়া বাহির হইতেছে। তাহার সর্বাঙ্গ একেবারে স্থির, যেন চিত্রার্পিতারম্ভ ইহাবতস্তে। স্বামীজির সেই ধ্যানস্থ মূর্তি দেখিয়া সে অবাক হইয়া নিকটেই দাঁড়াইয়া রহিল এবং বহুক্ষণ দাঁড়াইয়া থাকিয়াও স্বামীজির বাহ্য হুঁশের কোনো চিহ্ন না দেখিয়া নিঃশব্দে ওই স্থানে প্রবেশন করিল। তো যখন দেখছেন যে ওপরে উঠে গিয়েছেন শিষ্য, স্বামীজি তখন পশ্চিমাস্যে পশ্চিম দিকে মুখ করে ধ্যানমগ্ন রয়েছেন এবং সেই ধ্যানমগ্ন অবস্থায় মেঝেতে বসে তিনি ধ্যান করছেন এবং অপূর্বভাবে তার মুখমণ্ডল পূর্ণ হয়েছে এবং এখানে বর্ণনা করছেন যেন চন্দ্রকান্তি ফুটিয়া বাহির হইতেছে, অর্থাৎ চাঁদ যেমন তার কিরণ প্রকাশিত করে, ঠিক একই রকম ভাবে স্বামীজির
মুখ থেকে এরকম যেন জ্যোতি তখন প্রকাশিত হচ্ছিল এবং তিনি অনেকক্ষণ দেখছেন যে স্বামীজি নিশ্চল স্থির হয়ে রয়েছেন। চিত্রার পিতারম্বা ইহাবতস্তে, অর্থাৎ যেমন ছবি আমরা দেখি ঠিক যেন স্থির হয়ে থাকে, এরকম যেন তিনি তাকে স্থির হয়ে থাকতে দেখেছেন। এবং অনেকক্ষণ দাঁড়িয়ে যখন দেখলেন যে স্বামীজির মানে বাইরের কোনো হুঁশ বোঝা যাচ্ছে না, তখন শিষ্য কি করলেন না ওখানেই নিঃশব্দে বসে পড়লেন, কোনো কথা না বলে স্থির হয়ে ওখানে বসে পড়েছেন। আরো অর্ধ ঘন্টা অতীত হইলে স্বামীজির ব্যবহারিক জগৎ সম্বন্ধীয় জ্ঞানের যেন একটু আভাস দেখা গেল। আরো অর্ধ ঘন্টা অতীত হইলে স্বামীজির ব্যবহারিক জগৎ সম্বন্ধীয় জ্ঞানের যেন একটু আভাস দেখা গেল, অর্থাৎ যখন মানে আরো প্রায় আধ ঘন্টা অতিবাহিত হয়েছে, চলে গিয়েছে, তখন শিষ্য দেখছেন যেন স্বামীজির আবার একটু বুদ্ধিত অবস্থার, অর্থাৎ এই জাগতিক বিষয়ের দিকে মনের যে গতি যেন সেইটি তিনি দেখতে পেয়েছেন এবং তাহার বদ্ধ পানিপদ্য কম্পিত হইতেছে শিষ্য দেখিতে লাগিল। অর্থাৎ যে হাত দুটোকে একসঙ্গে করে তিনি যেমন বসেছিলেন, সেই হাত দুটো যেন একটু কাঁপছে, এটি তিনি দেখতে পেলেন। তার 5-7 মিনিট বাদেই স্বামীজি চক্ষু নির্মিলন করিয়া শিষ্যের প্রতি চাহিয়া বলিলেন, কখন এখানে এলি? তারও খানিকক্ষণ পরে 5-7 মিনিট পরে কি হয়েছে না, স্বামীজি ধীরে ধীরে চোখ মেলেছেন এবং চোখ মেলে তার শিষ্যকে তিনি বলছেন যে কত সময় এসেছিস, এই জাগতিক বিষয়ে এখন তার মনে পড়েছে বা এই জিনিসগুলোর দিকে তিনি এখন দৃষ্টিপাত দিয়েছেন। শিষ্য বলছেন, এই কতক্ষণ এসেছি, তা বেশ, 1 গ্লাস জল নিয়ে আয়। স্বামীজি ধ্যানমগ্ন ছিলেন এবং সেই ধ্যানমগ্ন অবস্থা থেকে তিনি জাগ্রত অবস্থায়, স্বাভাবিক অবস্থায় এসেছেন এবং শিষ্যকে বলছেন, কত সময় এসেছিস? তো শিষ্য বলছেন যে এই একটু আগে এসেছি, আমি ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন দেখে তিনি চুপ করে সেখানে অপেক্ষা করছিলেন। স্বামীজি তখন বললেন, 1 গ্লাস জল নিয়ে আয়। শিষ্য তাড়াতাড়ি স্বামীজির জন্য নির্দিষ্ট কুজো হইতে জল লইয়া আসিল। স্বামীজি একটু জল পান করিয়া গ্লাসটি শিষ্যকে যথাস্থানে রাখিতে বলিলেন। শিষ্য এরূপ করিয়া আসিয়া পুনরায় স্বামীজির কাছে বসিল। স্বামীজি বলছেন, আজ খুব ধ্যান জমেছিল। স্বামীজি বলছেন আজ খুব ধ্যান জমেছিল। স্বামীজির ধ্যান আজ খুব জমেছিল তা নয়, সবসময় এটা ঘটে, কিন্তু শিষ্যর কাছে তিনি এটা বলছেন যে আজকে খুব ধ্যান জমে গিয়েছিল, যাতে করে শিষ্য এটি দেখে আরো প্রেরণা পেতে পারেন। কারণ আমরা জানি যে স্বামীজির নির্বিকল্প সমাধির কোনো অনেক অনেক বছর আগে তার হয়ে গিয়েছে, ফলে নির্বিকল্প সমাধি অবস্থা হওয়া মানে গভীর ধ্যানমগ্ন অবস্থা। স্বামীজি সেটি অনুভব অনেক আগেই করেছেন। তাই এখানে যে বলছেন যে আজ খুব ধ্যান জমেছিল, তার মানে এই নয় যে অন্য দিন তার ধ্যান হয় না, আজকেই ধ্যান হয়েছে, এটা যেন আমরা না বুঝি। শিষ্য যেহেতু আজকে একটু আগেই ধ্যানের প্রসঙ্গ হচ্ছিল এবং তিনি জানতে চেয়েছেন স্বামীজির কাছে যে কি এমন পদ্ধতি রয়েছে বা কি এমন ব্যাপার রয়েছে যা অনুসরণ করলে মন দ্রুত স্থির হয়ে যেতে পারে, এরকম তিনি জানতে চেয়েছেন তার গুরুর কাছে এবং তিনি বলেছেন, ওপরে যাস, ওপরে বলে দেবো। এবং স্বামীজি তারপর ধ্যানমগ্ন হয়েছেন। এটাই স্বামীজির স্বাভাবিক অবস্থা। তিনি ধ্যানমগ্ন যে মানে খুব দ্রুত হয়ে যান এবং তিনি ধ্যান সিদ্ধ যে গভীর ধ্যানমগ্ন হন, ধ্যানের গভীর স্তরে যে তিনি মুহূর্তের মধ্যে যেতে পারেন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই এবং এটা অতিরঞ্জন হবে স্বামীজির কাছে স্বামীজির বিষয়ে এটা বলা। এটা তো তার স্বাভাবিক অবস্থা, খুব স্বাভাবিক। তো তারপরে বলছেন, মহাশয়, ধ্যান করিতে বসিলে মন যাহাতে ওই রোগ ডুবিয়া যায় তাহা আমাকে শিখাইয়া দিন। এইটি তো স্বামীজি বলেছেন যে যখন আমি আজকে ওপরে যাব, মানে ধ্যান করব,
তো তারপরে তুই আমাকে এটা বলিস, তাহলে আমি বলে দেবো। শিষ্য এই কথা এবারে উত্থাপন করেছেন। স্বামীজি বলছেন, তোকে সব উপায় তো পূর্বেই বলে দিয়েছি, প্রত্যহ সেই প্রকার ধ্যান করবি, কালে টের পাবি। আচ্ছা বল দেখি তোর কি ভালো লাগে। তার মানে ধ্যান সম্পর্কে শিষ্যকে তিনি আগেই উপদেশ দান করেছেন, নিশ্চয়ই করেছেন। তো তাকে আবার ওইটার উপরে জোর দিয়ে তিনি বলছেন যে রোজ সেই প্রকার ধ্যান করবি, রোজ করতে হবে। যেমন ধ্যানের কথা তিনি বলেছেন, এটি প্রত্যহ করতে হবে, মানে কোনোদিন বাদ না দিয়ে। কালে টের পাবি, তবে এইভাবে অভ্যাস করতে করতে তারপরে তিনি অনুভব করতে পারবেন। আচ্ছা বল দেখি তোর কি ভালো লাগে। অর্থাৎ তার বিশেষ যে কি ভাব, এটি স্বামীজি জানতে চেয়েছেন এই প্রশ্নের ভেতর দিয়ে। মহাশয়, আপনি যেরূপ বলিয়াছেন সেরূপ করিয়া থাকি, তথাপি আমার ধ্যান এখনো ভালো জমে না। আপনি যেমন যেমন ধ্যান করতে বলেছেন আমি সেটা তো করি, কিন্তু ঠিক জমে না, এটি হচ্ছে তার ব্যাপার বা তার জিজ্ঞাসা। কখনো কখনো আবার মনে হয় কি হইবে ধ্যান করিয়া, অতএব বোধ হয় আমার ধ্যান হইবে না। এখন আপনার চির সামীপ্যই আমার একান্ত বাঞ্ছনীয়। দেখুন, স্বামীজির সঙ্গে শিষ্য, যিনি স্বামীজির মতো এইরকম একজন মানুষের সান্নিধ্য পেয়েছেন, এরকম একজন মহান গুরুর সান্নিধ্য পেয়েছেন, তো তিনি বলছেন যে মাঝে মাঝে ধ্যান করলে মন কখনো স্থির হয়, কিন্তু কখনো কখনো মন স্থির হয় না, চঞ্চল থাকে, নানা দিকে মন ঘুরতে থাকে। আবার তিনি বলছেন, ভয়ঙ্কর কথা বলছেন, যে অতএব বোধ হয় যে আমার ধ্যান হবে না। কখনো কখনো আমার মনে হয় কি হইবে ধ্যান করিয়া, তার মানে আর এইসব ধ্যান ট্যান করে কি হবে, শুধু শুধু বসেই থাকি, মন এদিকে ওদিকে নানা দিকে ছুটতে থাকে। এখন আপনার চির সামীপ্যই আমার একান্ত বাঞ্ছনীয়। এটি হচ্ছে তার যে মনের ভাব, সেটি শিষ্য কাছে স্বামীজি জানতে চেয়েছেন যে তোমার কি মনের ভাব সেটা তুমি বলো। আচ্ছা বল দেখি তোর কি ভালো লাগে, এইটাই তিনি জানতে চেয়েছেন, যে শিষ্যের মনের ভাব কি, তার কি ভালো লাগে। সেই প্রসঙ্গে তিনি এই কথাগুলো বলছেন যে অতএব ধ্যান বোধহয় আমার হবে না, এখন আপনার চির সামীপ্যই আমার একান্ত বাঞ্ছনীয়। কারণ আমি বোধহয় আর ধ্যান করতে পারবো না। ধ্যান কখনো করি, কখনো মনের দিকে সেদিকে চলে যায়, আবার কখনো তো এরকম মনে হয় যে ধ্যান করেই বা কি হবে। তাই আমার মনে হয় আপনার সামীপ্যই, সামীপ্য মানে কাছাকাছি থাকা, অর্থাৎ চির সামীপ্যই আমার একান্ত বাঞ্ছনীয়। অর্থাৎ আমি চাই আপনার চিরকাল সান্নিধ্যে থাকতে, আপনার সঙ্গই যেন আমি চিরকাল পেতে পারি, এইটি হচ্ছে আমার মানে বাঞ্ছিত, এটা আমি বাঞ্ছনা করি, এটা আমার কামনা, এটা আমি চাই। শিষ্য বলছেন, ওসব উইকনেস মানসিক দৌর্বল্যের চিহ্ন। সর্বদা নিত্য প্রত্যক্ষ আত্মায় তন্ময় হয়ে যাবার চেষ্টা করবি। আত্মদর্শন একবার হলে সব হলো, জন্ম মৃত্যুর পাশ কেটে চলে যাবি। তো তখন তিনি কি বলছেন, এই কথা শুনে স্বামীজি বলছেন, ওসব উইকনেস এর চিহ্ন, মানসিক দৌর্বল্যের চিহ্ন, এসব উইকনেসের চিহ্ন। সর্বদা নিত্য প্রত্যক্ষ আত্মায় তন্ময় হয়ে যাবার চেষ্টা করবি। কোনটা উইকনেসের চিহ্ন বলছেন? ওই যে বলছেন যে আমার মন সবসময় এদিক ওদিক হয়, কখনো কখনো ভাবি ধ্যান করেই বা কি হবে, এই যে মনের অবস্থা, এইটিকে স্বামীজি বলছেন ওসব উইকনেস, মানসিক দৌর্বল্যের চিহ্ন। সব সময় নিত্য প্রত্যক্ষ আত্মায় তন্ময় হয়ে যাবার চেষ্টা করবি। মন স্থির রাখবি কোথায়? না, আত্মাতে। আত্মদর্শন একবার হলে সব হলো, জন্ম মৃত্যুর পাশ কেটে চলে যাবি। আত্মদর্শন একবার হলে সব হলো, অর্থাৎ আত্মদর্শন যদি একবার হয়ে যায়, একবার যদি কেউ ভগবান লাভ করতে পারে, তাহলে তার আর জন্ম মৃত্যুর পাশ তার কাছে আর থাকে না, চিরদিনের জন্য জন্ম মৃত্যুর পাশ কেটে যায়। আপনি কৃপা করিয়া তাহাই করিয়া দিন,
আপনি আজ নিরিবিলি আসিতে বলিয়াছিলেন, তাই আসিয়াছি। আমার যাতে মন স্থির হয় তৎসম্বন্ধে কিছু করিয়া দিন। তো স্বামীজি এইরকম কথার পরে শিষ্য বলছেন যে আপনি বলেছিলেন আমাকে যে নিরিবিলিতে নির্জনে আপনার কাছে আসতে, আমি তাই আপনার কাছে এসেছি। আমার মন স্থির ব্যাপারে আপনি কিছু করে দেবেন বলেছিলেন, তাই কি বলুন, কি আমার প্রতি আপনার আদেশ। স্বামীজি বলছেন সময় পেলেই ধ্যান করবি। সুষুম্না পথে মন যদি একবার চলে যায় তো আপনা আপনি সব ঠিক হয়ে যাবে, বেশি কিছু আর করতে হবে না। নারী বলা হয় যে ইড়া নাড়ি, পিঙ্গলা এবং মাঝখানে রয়েছে সুষুম্না নাড়ি। যখন আমরা ডান দিক দিয়ে শ্বাস নিই আবার বাম দিক দিয়ে শ্বাস নিই, এই যে দুটো, এই দুটোর সঙ্গে যুক্ত রয়েছে চন্দ্র নাড়ি এবং সূর্য নাড়ি, ইড়া নাড়ি এবং পিঙ্গলা নাড়ি, এবং তার মাঝখানে রয়েছে সুষুম্না নাড়ি। অর্থাৎ যখন সাধারণ মানুষ কর্মের দিকে প্রবৃত্তি হয় তখন সূর্য নাড়িতে শ্বাস চলতে থাকে, এবং যখন নিদ্রা, বিশ্রাম, আলস্য এসব থাকে তখন চন্দ্র নাড়িতে শ্বাস চলতে থাকে। যখন ধ্যানের সময় হয় যথার্থ রূপে তখন সুষুম্না নাড়িতে শ্বাস চলতে থাকে, এবং এই সুষুম্না নাড়িতে যদি শ্বাস চলে বা মনের গতি যদি সুষুম্না নাড়িতে একবার প্রবিষ্ট হয় তাহলে কি বলছেন যে তাহলে কিন্তু আর বেশি কিছু করতে হয় না। অর্থাৎ ধ্যানমগ্ন অবস্থায় যদি মন সুষুম্নাতে গিয়ে উপস্থিত হয় তাহলে সে কিন্তু ধ্যানের গভীর স্তরে পৌঁছে যেতে পারে। আপনি তো কত উৎসাহ দেন, কিন্তু আমার সত্য বস্তু প্রত্যক্ষ হইবে কি? যথার্থ জ্ঞান লাভ করিয়া মুক্ত হইতে পারিব কি? তো তখন এই কথা শুনে শিষ্য বলছেন যে আপনি তো অনেক প্রেরণামূলক কথা বলেন, এটা তো ঠিকই, কিন্তু সত্যি কি আমি জ্ঞান লাভ করতে পারবো? সত্যি কি আমি কোনোদিন মুক্ত হয়ে যেতে পারবো? এই প্রশ্ন শিষ্যর মনে উঠেছে। শিষ্য এই কথা শুনে স্বামীজি বলছেন, হবে বই কি, কীট ব্রহ্মা সব কালে মুক্ত হয়ে যাবে। কীট পতঙ্গ থেকে ব্রহ্মা পর্যন্ত বলছেন সব কালে মুক্ত হয়ে যাবে, আর তুই হবিনি। ও সব উইকনেস, দুর্বলতা মনেও স্থান দিবিনি। কি বলছেন যে এই যে আমি জ্ঞান লাভ করতে পারবো কি, আমি কখনো মুক্ত হয়ে যেতে পারবো কি, এই যে সন্দেহ, বলছেন এই যে উইকনেস বা দুর্বলতা, এটা কখনোই মনে স্থান দেবে না। সবাই একদিন মুক্ত হয়ে যাবে। কীট ব্রহ্মা সব কালে মুক্ত হয়ে যাবে। কালে মুক্তি সবার হবে। যেমন এই প্রকৃতির মধ্যে মানুষ রয়েছে, নিজেকে বদ্ধ অনুভব করছে, জন্ম জন্মান্তরে নিশ্চয়ই মানুষ একদিন মুক্ত হয়ে যাবে। এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। কেউ সচেতনভাবে অগ্রসর হয়, কেউ বা প্রকৃতির নিয়মেই অগ্রসর হয়। প্রকৃতির নিয়মে অগ্রসর হলে কি হবে, কখনো সেটা অগ্রসর হবে, কখনো সেটা পশ্চাৎগমন হবে, এরকম নানা রকম জিনিস চলতে থাকবে। আর কেউ সচেতন ভাবে যদি নিজের শক্তিকে প্রয়োগ করবার চেষ্টা করে তাহলে এটা দ্রুত সম্ভব হতে পারে, এইটি বলেছেন। এবং সেই প্রসঙ্গে স্বামীজি বলছেন যে এই দুর্বলতা কখনো মনে স্থান দিতে নেই। তারপর বললেন, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর, ইহাই আমার ইচ্ছা ও আশীর্বাদ। দেখুন স্বামীজি শিষ্যকে আজ যে কথাগুলো বলছেন এইটি শিষ্যের কাছে তার জীবনের মানে স্বামীজির জীবদ্দশায় স্বামীজির সশরীরে যে কথা শোনার সৌভাগ্য, এইটি হচ্ছে তার শেষ দিন, আজ অন্তিম দিন। কারণ এরপরে
আমরা দেখব যে স্বামীজির মহাসমাধি হয়ে যায়। তাই শিষ্য আর স্বামীজিকে এইভাবে এই জন্মে পাবেন না। তাই আজ যে কথাগুলো শিষ্যকে উদ্দেশ্য করে স্বামীজি বলছেন, সে কথাগুলো অত্যন্ত মূল্যবান কথা। অন্তত স্বামীজি শিষ্যকে যখন বলছেন তার জীবনে তো বটেই, এবং শিষ্যকে উপলক্ষ করে তিনি ভবিষ্যৎ মানুষের জন্য যে কথাগুলো বলে যাচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অনুধাবনযোগ্য। বলছেন, শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর, এই আমার ইচ্ছা এবং আশীর্বাদ। স্বামীজির ইচ্ছে হচ্ছে এই যে শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, অর্থাৎ শক্তির প্রয়োগ করো, নিজের মধ্যে যে আত্মশক্তি রয়েছে তাকে জাগিয়ে তোলো, এবং আত্মজ্ঞান লাভ করো। তাহলে কি বলছেন? শ্রদ্ধাবান হও। কিসের প্রতি শ্রদ্ধাবান হও? শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান হও, গুরু বাক্যের শ্রদ্ধাবান হও, নিজের প্রতি শ্রদ্ধাবান হও। তাহলেই তুমি যথার্থ শ্রদ্ধাবান হয়ে উঠতে পারবে। এই শ্রদ্ধাযুক্ত হয়ে তুমি কি করবে? বীর্যবান হও। বীর্যবান মানে শক্তি, যে ক্ষমতা তোমার মধ্যে রয়েছে সেই ক্ষমতাগুলোকে বহির্মুখী না করে অন্তর্মুখী করো এবং তাকে নিয়ন্ত্রণ করতে শেখার নামই হচ্ছে বীর্যবান হওয়া। তারপরে বলছেন আত্মজ্ঞান লাভ করো। এইগুলির দ্বারা তুমি আত্মজ্ঞান লাভ করো মানে নিজের স্বরূপ সম্পর্কে জেনে নাও, যে তোমার ভেতরে কি রয়েছেন, কে তুমি। যে মানুষটি আমরা একটি নাম এবং রূপের ভেতর দিয়ে কর্তব্য হিসেবে করে চলেছি, জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, একটি দিন, বছর, মাস এই করতে করতে আমরা আবর্তিত হয়ে চলেছি। কে যথার্থ রূপে মানুষটি, আমরা কে, এটাকেই বলা হয়েছে আত্মজ্ঞান, এটাকে বলা হয়েছে স্বরূপ জ্ঞান। সেই আত্মজ্ঞান লাভ করার কথা বলেছেন এবং তারপরে বলেছেন পরহিতায় জীবনপাত কর। তাহলে কেবল নিজের মুক্তি নয়, আমরা যে কথা স্বামীজির মুখে বলতে শুনেছি, যে স্বামীজি বলেছেন পরহিতায়, তাহলে কেবলমাত্র নিজের মুক্তি নয়, আত্মমুক্তি এবং অপরের হিত সাধন। আত্মনা মোক্ষার্থম জগৎ হিতায় চ। তাহলে আত্মনা মোক্ষার্থম মানে নিজের মুক্তি। তাহলে নিজের মুক্তির জন্য যেমন চেষ্টা করা, তার জন্য শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ করো, এইটি। এবং পাশাপাশি আরো একটি জিনিস স্বামীজি বলছেন, যে অপরের জন্য কিছু করো। তাহলে আত্মনা মোক্ষার্থম জগৎ হিতায়, অপরের কল্যাণের জন্য, পরহিতের জন্য জীবন পাত কর। তাহলে এইটি স্বামীজি বলছেন। এবং তারপরে কি বললেন? এইটি আমার ইচ্ছা এবং আশীর্বাদ। স্বামীজি বলছেন যে তোমরা এটা লাভ করো, এটা আমি চাই, এটা আমার ইচ্ছে, পাশাপাশি এটা আমার আশীর্বাদ। মানে তোমরা এই ব্যাপারে সক্ষম হয়ে ওঠো, আমি এই ব্যাপারেও তোমাদেরকে আশীর্বাদ জানাচ্ছি। তাহলে স্বামীজি তার ইচ্ছে যা, এটা যেমন বললেন, এবং এই বিষয়ে আমরা যাতে সক্ষম হই, আমরা যাতে সফলতা লাভ করি, সে বিষয়ে স্বামীজি আশীর্বাদ প্রদান করেছেন। অতঃপর প্রসাদের ঘণ্টা পড়ায় স্বামীজি শিষ্যকে বলিলেন, যা প্রসাদের ঘণ্টা পড়েছে। তারপরে প্রসাদের ঘণ্টা পড়েছে, স্বামীজি শিষ্যকে বলেছেন প্রসাদ নেবেন শিষ্য, তাই প্রসাদ খাওয়ার জন্য তিনি নিচে গিয়েছেন। শিষ্য এইবার আনন্দিত মনে নিচে নামে আসিয়া শিবানন্দ মহারাজকে স্বামীজির আশীর্বাদের কথা বলিল। না, এখানে আরো একটি লাইন রয়েছে। শিষ্য স্বামীজির পদপ্রান্তে প্রণত হইয়া কৃপা ভিক্ষা করায় স্বামীজি শিষ্যের মস্তকে হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং বলিলেন। তো যখন বলছেন যে ঘন্টা পড়েছে, এখন তুমি যাও, প্রসাদ নিয়ে আসো, তো প্রসাদের জন্য তিনি চলে আসবেন। এই সময় শিষ্য স্বামীজিকে প্রণাম করে তিনি তার আশীর্বাদ প্রার্থনা করছেন, এবং সেই সময় স্বামীজি শিষ্যের মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করে বলছেন, আমার আশীর্বাদে যদি তোর কোনো উপকার হয় তো বলছি। বলছেন, আমার আশীর্বাদে যদি তোর কোনো উপকার হয় তো বলছি,
ভগবান রামকৃষ্ণ তোকে কৃপা করুন, এর চেয়ে বড় আশীর্বাদ আমি জানি না। স্বামীজি বলছেন শিষ্যকে যে আমার আশীর্বাদে যদি তোর কোনো উপকার হয় তো বলছি। স্বামীজির শিষ্যের প্রতি এই জন্মে শেষ আশীর্বাণী আমার, এবং শ্রেষ্ঠ আশীর্বাণীও বটে। আমার আশীর্বাদে যদি তোর কোনো উপকার হয় তো বলছি, ভগবান রামকৃষ্ণ তোকে কৃপা করুন, ঠাকুর তোকে কৃপা করুক, এই আমার আশীর্বাদ, এর চেয়ে বড় আশীর্বাদ আমি জানি না। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের প্রতি স্বামীজির যে গভীর শ্রদ্ধা এবং কোন দৃষ্টিতে স্বামীজি শ্রীরামকৃষ্ণকে দেখতেন, এই কথার দ্বারা এটাও বোঝা যায়। যেহেতু তিনি বলছেন যে এর চেয়ে বড় আশীর্বাদ আমি জানি না, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যখন কারো জীবনে আশীর্বাদ হয়ে আসেন, শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ যখন কারো জীবনে বর্ষিত হয়, এর থেকে আর বড় আশীর্বাদ কিছু হতে পারে না। এইটি স্বামীজি শিষ্যকে বলছেন, এবং আমি আশীর্বাদ করছি তোমার সেইটি হোক, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কৃপা যেন তোমার জীবনে বর্ষিত হয়। শিষ্য এইবার আনন্দিত মনে নিচে নামিয়া আসিয়া শিবানন্দ মহারাজকে স্বামীজির আশীর্বাদের কথা বলিল। শিবানন্দ মহারাজকে তিনি এসে বলছেন যে স্বামীজি আমাকে এইভাবে আশীর্বাদ করেছেন। শিবানন্দ মহারাজ ওই কথা শুনিয়া বলিলেন, যা বাঙাল, তোর সব হয়ে গেল, এরপর স্বামীজির আশীর্বাদের ফল জানতে পারবি। তো তখন তিনি তাকে আশ্বাস দিয়ে বলছেন যে স্বামীজি যখন এটি বলেছেন তখন তোর আর কি বাকি নেই, যা বাঙাল, তো সব হয়ে গেল, এরপর স্বামীজির আশীর্বাদের ফল জানতে পারবি। অর্থাৎ স্বামীজি যে কথা বলেছেন এটি যে কেবল কথার কথা নয়, এটি যে বাস্তবিক সত্য হয়ে উঠবে একদিন, আজ তুমি বুঝতে পারো বা না পারো, সেই জন্য তিনি বলছেন যে এই আশীর্বাদের ফল জানতে পারবি, এক সময় তিনি এটি উপলব্ধি করতে পারবেন। আহারান্তে শিষ্য আর সে রাত্রে উপরে যায় নাই, কারণ স্বামীজি আজ সকাল সকাল নিদ্রা যাইবার জন্য শয়ন করিয়াছিলেন। পরদিন প্রত্যুষে শিষ্যকে কার্য অনুরোধে কলিকাতায় ফিরিয়া যাইতেই হইবে, সুতরাং তাড়াতাড়ি হাত মুখ ধুইয়া সে উপরে স্বামীজির কাছে উপস্থিত হইল। তাহলে আহারান্তে মানে খাবার পরে, প্রসাদ নেওয়ার পরে শিষ্য আর স্বামীজির কাছে যাননি, স্বামীজি বিশ্রামের জন্য চলে গিয়েছেন, আর শিষ্য মঠে ছিলেন, এবং তারপরে তিনি যে সকালে থেকে বেরিয়ে যাবেন সেই জন্যে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি স্বামীজির কাছে গিয়েছেন। তো স্বামীজি বলছেন, এখন যাবি? আজ্ঞে হ্যাঁ। আগামী রবিবারে আসবি তো? স্বামীজি তখন যাওয়ার সময় বলছেন যে আগামী রবিবারে আসবে কিনা, এবং শিষ্য তখন বলছেন নিশ্চয়ই আসব, তবে আয়, ওই একখানি চলতি নৌকাও আসছে। স্বামীজি তখন বলছেন যে একটা নৌকো আসছে, ফলে এই নৌকোতে তুমি চলে যেতে পারবে, তো চলে যাও। শিষ্য স্বামীজির পাদপদ্মে এ জন্মের মতো বিদায় লইয়া চলিল। সে তখনও জানে না যে তাহার ইষ্টদেবের সঙ্গে স্থূল শরীরে তাহার এই শেষ দেখা। স্বামীজি তাহাকে প্রসন্ন বদনে বিদায় দিয়া পুনরায় বলিলেন, রবিবারে আসিস? শিষ্য আসিব বলিয়া নিচে নামিয়া গেল। রাত্রিবাস করার পরে শিষ্য স্বামীজির কাছে সকালবেলা গিয়েছেন, এবং তিনি চলে যেতে চান বলে স্বামীজির কাছে বিদায় নিয়ে চলে আসার জন্য প্রস্তুত হচ্ছেন, এবং স্বামীজি বলছেন, বেশ, তাহলে তুমি এসো, গঙ্গায় মানে নৌকো পাওয়া যাবে, ওখান থেকে একটা নৌকো নিয়ে নেবে। এই রকম কথাবার্তা বলে যখন চলে আসছেন তখন স্বামীজি বলছেন, রবিবারে, আগামী রবিবারে তুমি এসো, আসছিস তো? তখন শিষ্য বলছেন, নিশ্চয়ই আসবো, রবিবারে আমি আসবই। এই কথা বলে তিনি বিদায় নিয়ে চলে আসছেন।
স্বামী শারদানন্দ তাকে যাইতে উদ্যত দেখিয়া বলিলেন, ওরে কলার দুটো নিয়ে যা। ওই যে স্বামীজি সেই প্রথমেই বলেছিলেন, মানে যখন তিনি গিয়েছিলেন গতকাল, তখন কলারের কথা বলেছিলেন যে শার্ট প্যান্ট পরো কিন্তু কলার পরো না। তো তখন বলছেন যে আমার কলার অনেকগুলো রয়েছে, নিয়ে যাস। শারদানন্দ মহারাজকে বলেছেন ওকে কতগুলো কলার দিও। তো সেই ব্যাপারে স্বামীজি বলছেন যে ওরে কলার দুটো নিয়ে যা, নইলে স্বামীজির বকুনি খেতে হবে, নাহলে স্বামীজি বলবেন কলারগুলো তুমি নিলে না ইত্যাদি। শিষ্য বলল, আজ বড়ই তাড়াতাড়ি, আর একদিন লইয়া যাইব, আপনি স্বামীজিকে এই কথা বলিবেন। যে স্বামীজি যদি বকাবকি করে তখন বলবেন যে আজকে নয়, আমি অন্য একদিন নিয়ে যাবো, আজকে খুব তাড়া আছে বলে তিনি চলে গেলেন। চলতি নৌকার মাঝি ডাকাডাকি করিতেছে, সুতরাং শিষ্য ওই কথাগুলি বলিতে বলিতেই নৌকায় ছুটিল যে নৌকোর মাঝি নৌকো ছেড়ে দেবে, এবং ডাকাডাকি করছেন বলে আর হাতে সময় নেই। তাই তিনি শারদানন্দ মহারাজকে এই কথা জানিয়ে দিলেন যে পরে নিয়ে যাবেন, আজ সময় নেই বলে দ্রুত তিনি চলে গেলেন নৌকোর দিকে। শিষ্য নৌকোয় উঠিয়াই দেখিতে পাইল স্বামীজি উপরের বারান্দায় পায়চারি করিতেছেন। স্বামীজির ঘরের যে বারান্দা, সেখান থেকে শিষ্য দেখতে পাচ্ছে নৌকোয় থেকে, তিনি গঙ্গার থেকে নৌকোতে দেখছেন, আর স্বামীজি তার ঘরের বারান্দাতে পায়চারি করছেন। সে তাহার উদ্দেশ্যে প্রণাম করিয়া নৌকার ভেতরে প্রবেশ করিল। স্বামীজিকে ওই অবস্থায় দেখে তিনি প্রণাম করে নৌকোর মধ্যে ঢুকে গেলেন। নৌকো ভাটার টানে আধ ঘন্টার মধ্যেই আহিরিটোলার ঘাটে পৌঁছিল। ইহার 7 দিন পরেই স্বামীজি স্বস্বরূপ সম্বরণ করেন। শিষ্য ওই ঘটনার পূর্বে কোনো আভাসই প্রাপ্ত হয় নাই। তাহার দেহান্তের 2য় দিনে সংবাদ পাইয়া সে মঠে উপস্থিত হয়। সুতরাং স্থূল শরীরে স্বামীজির সন্দর্শন তাহার ভাগ্যে আর ঘটিয়া ওঠে নাই। তো আজকের যে বললি চতুর্বিংশ বললি, 24তম বললি, এটি স্বামীজির সঙ্গে শিষ্যের এই জন্মের যে শেষ সাক্ষাৎকার, সেটি এখানে তিনি উল্লেখ করেছেন। এবং এর মধ্যে আমরা যে কথাগুলো পেলাম, যদি একসঙ্গে আমরা আরেকবার দেখে নিই কি রয়েছে এর মধ্যে, তাহলে এই বল্লির মধ্যে স্বামীজি এবং যে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, প্রত্যেকটি বল্লির মধ্যে একটি একটি করে বিশেষত্ব রয়েছে। এই বল্লিতে আমরা দেখব যে যেখানে স্বামীজির সঙ্গে শিষ্যের সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং এটি ছিল তার শেষ সাক্ষাৎ স্বামীজির সঙ্গে এই জন্মের শেষ। এবং সেখানে তিনি তার সঙ্গে কিভাবে কথা হয়েছে, প্রথমেই তিনি অফিস থেকে স্বামীজির কাছে গিয়েছেন এবং অফিসের পোশাক পরেই গিয়েছেন। তাই স্বামীজি তাকে বলছেন তুমি প্যান্ট শার্ট পরো, ঠিক আছে, কোট প্যান্ট পরো, কিন্তু কলার পরো না কেন? কলার পরা একটা ভদ্রতার ব্যাপার, এটা অবশ্যই অবশ্যই পড়তে হয়। বিদেশে থেকে স্বামীজি এটা পড়তেন এবং সেই জন্য বলছেন আমার কাছে কলার রয়েছে, তুমি কতগুলো নিয়ে যাও, শারদানন্দ মহারাজকে বলবে ওর থেকে নিয়ে যাবে। এই এবং তারপরে আমরা দেখব যে পোশাক সম্পর্কে তিনি একটা সুন্দর মন্তব্য করেছেন বা বলেছেন যে এই পোশাক শুধু তাই নয়, এর সঙ্গে কি রয়েছে না, আহার, পোশাক এবং জাতীয় আচার ব্যবহার পরিত্যাগ করলে ক্রমেই জাতীয়ত্ব লোপ হয়ে যায়। তাহলে খাওয়ার, পোশাক, জাতীয় আচার ব্যবহার, এইগুলোকে স্বামীজি পরিত্যাগ করার ব্যাপারে কিন্তু একমত ছিলেন না। যে প্রত্যেকটি জাতির মধ্যে এক একটি বৈশিষ্ট্য রয়েছে, তার আহার, তার পোশাক, জাতীয় আচার ব্যবহার ইত্যাদি, এগুলো পরিবর্তন করা, এগুলো হচ্ছে জাতীয়ত্ব বোধের একটা চিহ্ন, এবং সেগুলোকে স্বামীজি কখনোই চাইতেন না যে এগুলো লোপ পাক বা এগুলোকে কেউ পরিত্যাগ করুক। স্বামীজি বরং এটা বলছেন যে শিক্ষা সকলের কাছেই শিখতে পারা যায়, কিন্তু যে বিদ্যা লাভে জাতীয়ত্বের লোভ হয় তাতে উন্নতি হয় না। অর্থাৎ আমরা যদি পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হতে গিয়ে, পাশ্চাত্য শিক্ষায় উন্নীত হতে গিয়ে কেবলমাত্র আমরা
অনুকরণ করা শুরু করি তাহলেই আমাদের ক্ষতি হবে। এটি হচ্ছে স্বামীজির যে কথা, তার মানে মূল সুর হচ্ছে এটি, যে আমরা নিশ্চয়ই আমাদের স্বকীয় যে বৈশিষ্ট্য এটিকে কখনো হারিয়ে ফেলবো না। আমাদের স্বকীয় যে বৈশিষ্ট্য এটাকে আমরা অবশ্যই অবশ্যই রাখবো, যে কোনো জাতির ক্ষেত্রে সেটাকে সে রাখবে। এবং পাশাপাশি যদি অন্য কারোর থেকে তাকে শিক্ষা লাভ করতে হয়, উন্মুক্ত থাকবো, শিক্ষা নিশ্চয়ই আমরা লাভ করব, কিন্তু আমাদের জাতীয় বৈশিষ্ট্যগুলোকে, আহার ব্যাপারে, আচার ব্যবহার ব্যাপারে, এগুলোকে কখনো আমরা অবলুপ্তি ঘটিয়ে ফেলবো, এটা স্বামীজি চাইতেন না। এবং স্বামীজি এত প্রগতিশীল ছিলেন, স্বামীজি যে এই কথাগুলো শুনলে আমরা হয়তো ভাববো যে স্বামীজি খুব আদিম মনোভাবাপন্ন ছিলেন, খুব একটা প্রিমিটিভ ধারণা স্বামীজির মধ্যে ছিল, একেবারেই তা নয়। স্বামীজির মতো প্রগতিশীল মানুষ খুব কম পাওয়া যাবে। স্বামীজি যে সময়ে ছিলেন সে বিষয়ে স্বামীজি অত্যন্ত বিজ্ঞান মনস্ক ছিলেন, এবং স্বামীজি খুবই ওপেন মাইন্ডেড ছিলেন। স্বামীজি কখনো এরকম ছিল না যে কতগুলো কুসংস্কারকে ধরে রাখতে হবে, কখনো নয়। স্বামীজি অত্যন্ত প্রগতিশীলেন, বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার জীবনে আসুক এটা স্বামীজি চাইতেন। কিন্তু মানুষের যে জাতিগত বৈশিষ্ট্য রয়েছে, যে স্বামীজি বলছেন জাতীয়ত্ব লোভ, তো সেই জাতীয়ত্ব লোভ করে কিন্তু এটা হওয়া স্বামীজি পছন্দ করতেন না। এই বিষয়টি তিনি বলেছেন, এবং এটার বিষয়ের বলার প্রসঙ্গ হচ্ছে ওই পোশাক নিয়ে, যে পোশাক পরে তিনি অফিস থেকে স্বামীজির কাছে এসেছিলেন। তো এই 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 কথাবার্তা মানে হলো। তারপরে শিষ্য এখানে স্বামীজির কাছে বলছেন যে ওই নিচে একটু হাঁটছিলেন দুজনে, স্বামীজির সঙ্গে শিষ্য। তারপরে প্রসঙ্গ যখন স্বামীজির মানে একান্তে পেয়েছেন শিষ্য, তখন তার মনে একটু ইচ্ছে হয়েছে যে স্বামীজিকে একটা বিশেষ কথা জিজ্ঞাসা করা যাক, যেহেতু খুবই একান্তে পাওয়া গিয়েছে। তো তখন কি করে বলবেন বা ঠিক বুঝে উঠতে পারছেন না, তখন স্বামীজি শুরু করলেন যে তুমি কি এটা কিছু বলতে চাও, কি বলতে চাও, বল কি বলতে চাস। এটাই স্বামীজি মানে বলে ফেলেছেন। এবং তখন শিষ্য বুঝলেন যে স্বামীজি তাহলে আমার যে চিন্তা এটাও স্বামীজি বুঝতে পারেন, তার মানে স্বামীজি আমার মনটাকেও বুঝতে পারেন, আমি যেটা বলতে চাইছি সেটা যে এখন বলতে পারছি না এটুকু স্বামীজি টের পেয়েছেন। তো তখন সাহস মানে পেয়ে তিনি সলজ্জভাবে বললেন যে আমি আসলে জানতে চাই যে আপনি এমন একটা আমাকে কিছু বলুন যাতে করে আমার মন যখন আমি ধ্যানস্থ হব খুব দ্রুত যেন মনটা স্থির হয়ে যায়। কারণ আমি মন স্থির করতে চাইলেও মন নানা জায়গায় এখানে ওখানে ছুটে থাকে, এবং শুধু তাই নয়, আমি মাঝে মাঝে এমনও ভাবি যে এই ধ্যান করে আর কি হবে, শুধু শুধু সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়, আর মন এদিক ওদিক নানা দিকে ঘুরে বেড়ায়, তাই এটা আমি চাই না। আর আমার সত্যি কথা বলতে কি আমি যেটা পছন্দ করি সেটা হলো এই যে আপনার সান্নিধ্যেই আমি কাটিয়ে দিতে চাই, আমি আর কিচ্ছু চাই না, মানে আমি আর ধ্যান ভজন এসব আর হবে না, আমি এগুলো চাই না, কেবল আপনার সান্নিধ্যই আমি চাই। হ্যাঁ, এটি স্বামীজি সম্পর্কে বা স্বামীজির কাছে শিষ্য এটি বলেছেন। এবং তারপরে আমরা কি দেখবো, শিষ্যকে স্বামীজি বলছেন আচ্ছা বেশ বেশ, তুমি যখন এই ব্যাপারটা জানতে চাও কি করে মনকে স্থির করা যায়, আমি এটা বলবো, আমি একটু পরে ওপরে যাব, এবং ওপরে যখন যাব তুমি এই বিষয়টি তখন একটু আমাকে স্মরণ করিয়ে দিও, আমি তখন এটা নিয়ে বলবো। আচ্ছা বেশ ঠিক আছে। এবং স্বামীজির যখন এইভাবে খুব রাজি হয়েছেন, শিষ্য তাকে স্বামীজিকে সভক্তি প্রণাম করেছেন যে স্বামীজি যেহেতু তাকে এটি দেওয়ার জন্য সম্মত হয়েছেন। বেশ, তারপর স্বামীজি ওপরে উঠে গিয়েছেন। এর মাঝখানে আমরা দেখতে পাবো যে শিষ্য আর এক সন্ন্যাসীর সঙ্গে তিনি ওই বেদান্ত বিষয়ে চর্চা শুরু করে দিয়েছেন, এবং বেদান্ত বিষয়ে যখন তিনি চর্চা করছিলেন একটু জোরে জোরে হচ্ছিল, এবং সেই এতটা জোরে জোরে হচ্ছিল বেশ একটু কোলাহল মতন একটু শব্দ শোনা যাচ্ছে। তখন স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ কাছেই থাকতেন, তিনি তখন বলছেন যে এই চিৎকার বন্ধ করো, এইসব করো না, স্বামীজি রয়েছেন, স্বামীজি ধ্যান করছেন, এই সময় স্বামীজির ধ্যানে ব্যাঘাত করবে, এটা করো না। এইটি জানতে পেরে শিষ্য তখন ওই বেদান্ত চর্চা বন্ধ করলেন, দিয়ে ওপরে উঠে গেলেন স্বামীজির ঘরে, এবং গিয়ে দেখছেন স্বামীজি ধ্যানমগ্ন রয়েছেন। এবং স্বামীজি যখন ধ্যানমগ্ন রয়েছেন
তার মানে মুখ থেকে জ্যোতি বেরোচ্ছে, এরকম একটি অবস্থা। একেবারে নড়ছে না, চড়ছে না, খুব শান্ত হয়ে স্থির হয়ে রয়েছে, এটি তিনি দেখছেন। এবং বেশ খানিকক্ষণ এইভাবে দেখার পরেও দেখছেন যে স্বামীজি ধ্যান যখন ভঙ্গ হচ্ছে না, স্বামীজি ঠিক ওইভাবেই রয়েছেন। তখন বাধ্য হয়ে শিষ্য ওই মেঝেতে চুপ করে বসলেন যে দেখা যাক। এর প্রায় 5-7 মিনিট পর দেখা গেল স্বামীজি ধীরে ধীরে হাতগুলো একটু একটু করে নড়ছে, মানে তখন শরীরে যেন একটু একটু করে আবার চেতনা ফিরে এসেছে। এইরকম অবস্থা দেখার পর বা এরপরে একটু স্বামীজি আস্তে আস্তে চোখ মেলেছেন, তারপরে ওকে দেখে বলছেন, কখন এসেছিস, কত সময় এসেছিস? না, এই একটু আগে আমি এসেছি, ইত্যাদি বললেন। তো যখন স্বামীজির সঙ্গে এইভাবে তার কথাবার্তা হচ্ছে এবং স্বামী যখন ধ্যান থেকে মানে উঠে এসেছেন, তখন বলছেন একটু জল নিয়ে এসো, আমি জল পান করব। তো শিষ্য তখন একটু জল নিয়ে এসে স্বামীজিকে দিয়েছেন। স্বামীজি জল পান করে আবার যথাস্থানে এই গ্লাসটি রেখে দিতে বলেছেন। এরপরে তিনি বলছেন যে ওই কথাটি বলেছেন যে আপনি বলেছিলেন ওপরে যখন নির্জন পাবো তখন আপনাকে জিজ্ঞাসা করতে বলেছিলেন কিভাবে আপনি আমাকে উপদেশ দান দেবেন মন স্থিরের ব্যাপারে। তো তখন তিনি বলছেন যে মন স্থিরের ব্যাপারে তোমাকে যা বলা হয়েছে এটা নিয়মিত যদি অভ্যাস করো তাহলে এটা হবে। তোমাকে যা আশীর্বাদ যা তোমাকে দান করা হয়েছে এটাই। আর তুই যে বলছিস যে মন এদিক ওদিক যায়, কখনো সত্যি ধ্যান হবে কিনা ইত্যাদি বলছেন, এইটা হচ্ছে মনের দুর্বলতা। তো এই মনের দুর্বলতা যদি যেন না থাকে এটা সব সময়, এবং মনে রাখো যে আত্মদর্শন লাভ করতে যদি পারো তাহলে জন্ম জন্মের যে পাশ এটা কিন্তু কেটে যাবে। তাই আত্মজ্ঞান লাভ করতে হবে, এবং শুধু তাই নয় যে আত্মজ্ঞান লাভ সবাই করতে পারবে, সবার আত্মজ্ঞান লাভ করবে, এটি হচ্ছে প্রত্যেকটি জীবের লক্ষ্য, এইটি তিনি বলেছেন। এবং তারপর তাকে আশীর্বাদ করে বলছেন যে শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর। যে কেবলমাত্র নিজের মুক্তির জন্য চেষ্টা করো না, এটাও যেমন করবে, পাশাপাশি অপরের হিত সাধনের জন্য চেষ্টা করতে হবে। আত্মনা মোক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তি এবং জগতের হিত সাধন, এ দুটো অবশ্যই অবশ্যই করতে হবে, এই বিষয়টি স্বামীজি বললেন। তারপরে তিনি স্বামীজি শিষ্যকে বলছেন যে শিষ্য তখন প্রসাদ নেওয়ার জন্য নিচে চলে আসবেন, এবং তারপরে আমরা দেখতে পাবো যে শিষ্যের জীবনে যে চরম আশীর্বাদ সেটি স্বামীজি উচ্চারণ করছেন। তার মাথায় হাত রেখে তাকে বলছেন যে আমার আশীর্বাদে যদি তোর কোনো উপকার হয় তাহলে বলছি। অর্থাৎ স্বামীজির কাছে শিষ্য তার আশীর্বাদ প্রার্থনা করেছিলেন যে আপনি যেন আমাকে আশীর্বাদ দান করেন যাতে আমি জ্ঞান লাভ করতে পারি ইত্যাদি। তো শিষ্য যখন প্রণত হয়েছেন স্বামীজির শ্রীচরণে, তখন স্বামীজি তার মাথায় হাত রেখে তাকে বলছেন, আমার আশীর্বাদে যদি তোর কোনো উপকার হয় তো বলছি। অর্থাৎ আমার আশীর্বাদের যদি সত্যি তোমার কাছে কোনো উপকার হয় বলে মনে হয় তাহলে আমি এটা বলছি। কি বলছি বলে তিনি বলছেন, ভগবান রামকৃষ্ণ তোমাকে কৃপা করুন। স্বামীজি এইটি বলেছেন, এবং তারপর বলছেন এর চেয়ে বড় আশীর্বাদ আমি জানি না। এই যে দুটো কথা বললেন, এক বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ তোমাকে কৃপা করুন, তার মানে স্বামীজি যে শ্রীরামকৃষ্ণ সর্বস্ব, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মানেই যে তিনি শ্রীরামকৃষ্ণকেই তার সমস্ত কিছু অর্পণ করে রেখেছেন, শ্রীরামকৃষ্ণ ছাড়া যে তার কাছে আর বড় কিছু নেই, এটাও কিন্তু এই কথার দ্বারা বোঝা যায়। এবং যখন তিনি শিষ্যের কাছে বলছেন যে এর থেকে বড় আশীর্বাদ আমার আর কিছু জানা নেই, অর্থাৎ এর থেকে আর বড় আশীর্বাদ কিছু নেই, অর্থাৎ স্বামীজির কাছে শ্রীরামকৃষ্ণ ছাড়া আর বড় কিছু নেই, এইটিও এই কথার থেকে আমরা বুঝতে পারি। এবং এই আশীর্বাণী তিনি উল্লেখ করেছেন স্বামীজি শিষ্যের সম্বন্ধে। তারপরে আমরা দেখব কি না শিষ্য চলে এসেছেন
নিচে খাবার ঘরে, সেখানে দেখা হয়েছে শিবানন্দ মহারাজের সঙ্গে। এবং শিবানন্দ মহারাজ স্বামী মহাপুরুষ মহারাজ, তো তিনি বলছেন যে শিষ্য তাকে বললেন যে স্বামীজি আমাকে এইভাবে আশীর্বাদ করেছেন। তো তখন তিনি বলছেন যে ওরে বাঙাল, তোর সব হয়ে গেল। এই কথা শুনে তখন মহাপুরুষ মহারাজ বলছেন তোমার আর বাকি কিছু নেই, যে আশীর্বাদ স্বামীজি করেছেন তোমার প্রতি এতে সব হবে এবং এই আশীর্বাদের ফল জানতে পারবি। ফলে আমরা দেখতে পাবো যে দ্বিতীয়বার আরেক মহাপুরুষের থেকে তিনি যেন আশীর্বাদ পেয়ে গেলেন। এক তাকে স্বামীজি আশীর্বাদ তো দিয়েছিলেন, দ্বিতীয়ত সেই আশীর্বাদ যে পূর্ণ হবে এই আশীর্বাদও তিনি মহাপুরুষ মহাদেব থেকে পেয়ে গেলেন। সেখানে তিনি বলছেন যে এই আশীর্বাদের ফলও জানতে পারবি ভবিষ্যতে। তারপরে যে ঘটনাটি রয়েছে যে সকালবেলা ওই দিন আর স্বামীজির ঘরে শিষ্য যাননি। ভেবেছেন স্বামীজি বিশ্রাম করবেন বলে আর যাননি। উনি প্রসাদ পাওয়ার পরে মঠেই ছিলেন এবং তার ঘরে রাত্রি কাটিয়েছেন। তারপরে ভোর ভোর তিনি উঠে স্বামীজির কাছে গিয়েছেন এবং স্বামীজির থেকে বিদায় নিয়ে তিনি মঠ থেকে আজকে বেরিয়ে যাবেন। বিদায় নিতে গিয়েছেন সকালবেলা এবং যখন স্বামীজিকে গিয়ে বলছেন যে আমি এখন চলে যাব, তখন স্বামীজি বলছেন বেশ ঠিক আছে, তুমি তাহলে চলে যাও, আজকে যেহেতু তুমি রাত্রে ছিলে এখন তোমার চলে যাওয়া দরকার, কিন্তু রবিবারে আবার আসিস। তো তখন শিষ্য বলছেন হ্যাঁ নিশ্চয়ই রবিবারে আমি আবার আসব। এই বলে তিনি গঙ্গায় ওই নৌকো ধরার জন্য চলে গেলেন। এদিকে শারদানন্দ মহারাজ ওই শিষ্যকে ডাকছেন, আরে স্বামীজি বলে গেল কলারটা নিয়ে যেতে, তুমি কলার নিয়ে গেলে না, কলার না নিয়ে গেলে স্বামীজি আমাকে বকাবকি করবেন, তুমি অবশ্যই নিয়ে যাও। শিষ্য এই কথা শুনে শারদানন্দ মহারাজকে বলছেন যে আজকে আমার একদম সময় নেই, খুব তাড়া রয়েছে, আমি পরে একদিন এসে নিয়ে যাবো, আপনি এটা রেখে দিন। স্বামীজি বকবেন না, স্বামীজিকে এটা ভালো করে বুঝিয়ে বলে দেবেন, আমি কিন্তু অবশ্যই করে নিয়ে যাব। স্বামীজির ব্যবহৃত কলার তার কাছে আশীর্বাদ, অতএব এটা সে নিশ্চয়ই নিয়ে যাবে, কিন্তু আজ তার সময় নেই, খুব টাকা আছে, তাই বিদায় নিয়ে তিনি দৌড়তে দৌড়তে চলে গেলেন নৌকোর দিকে। এবং সেখানে যখন নৌকোতে উঠেছেন গঙ্গার থেকে দেখতে পাচ্ছেন স্বামীজি তার ঘরের বারান্দা থেকে এই নৌকোটা লক্ষ্য করছেন, মানে শিষ্যকে লক্ষ্য করছেন এবং ওই বারান্দায় তিনি পায়চারি করছেন। এবং ওইটি শিষ্য দেখছেন যে স্বামীজি তার নৌকোতে উঠেছেন, শিষ্য নৌকোতে উঠেছেন এবং স্বামীজি ওই বারান্দায় পায়চারি করছেন। এই দৃশ্যটি তিনি দেখছেন এবং মনে মনে তার প্রতি তিনি প্রণাম জানিয়েছেন, যে তাকে এই নৌকো থেকে স্বামীজিকে প্রণাম জানিয়েছেন। এবং এইটি হচ্ছে তার জীবনের শেষ প্রণাম জানানো স্বামীজির প্রতি। কারণ বাস্তবিক স্বামীজি যে পরের সপ্তাহে রবিবারে তার যে মঠে আসার কথা, সেই মঠে এসে তিনি জানলেন যে স্বামীজির কিন্তু শরীর চলে গিয়েছে তার দুদিন আগে। তো এই ছিল আজকের যে বল্লিটি আমরা পড়লাম, এটি মানে শেষ বল্লি। স্বামী শিষ্য সংবাদের যে 24তম বল্লি, এটি হলো একেবারে শেষ বল্লি। এবং এই বল্লিতে আমরা দেখব যে স্বামীজির থেকে শিষ্য বিদায় নিয়েছেন এবং বিদায় এইটি যে স্বামীজি তার যে মর্ত্যলীলা এটি অবসান ঘটেছে। এবং তারপরেই আমরা জানি 4 জুলাই 4 জুলাই স্বামীজির মহাসমাধি লাভ হয়। তো 1902 সালের এইটি ঘটনা, যেদিন শিষ্য স্বামীজির কাছে গিয়েছিলেন এবং তার সঙ্গে যে ধরনের কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তার ভেতরে অনেকগুলো দিক উঠে এসেছে। এক, যেমন তিনি ভারতীয় জাতীয়ত্ব সম্বন্ধে কথা বলেছেন এবং পোশাক, আচরণ, ব্যবহার, ভাষা ইত্যাদি নানা বিষয়ে যেমন তিনি কথা বলেছেন। পাশাপাশি শিষ্যকে তিনি আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক অনুপ্রেরণাও দিয়েছেন এবং পাশাপাশি তিনি এর সঙ্গে আশীর্বাদ জানিয়েছেন যে শিষ্য যেন তিনি আত্মজ্ঞান লাভ করেন, এই কথাও তাকে বলেছেন। এবং এইটি ছিল শিষ্যের জীবনের স্বামীজির শেষ দেখা এবং তার জীবনের এটি একটি বিশেষ মুহূর্ত বা বিশেষ দিন। তিনি উল্লেখ করছেন যে এই জন্মে স্বামীজির সঙ্গে তার আর দ্বিতীয়বার দেখা হয়নি। তার এই যে পূর্ণ সাক্ষাৎকার,
স্বামীজি আমরা এই অংশটি পড়লাম এবং স্বামী শিষ্য সংবাদের মধ্যে আমরা উত্তরকাণ্ড এবং পূর্বকাণ্ড এই দুটোই আজকে সমাপ্ত করলাম। আমাদের সমগ্র যে বল্লী অর্থাৎ স্বামী শিষ্য সংবাদের যে বল্লীগুলো, এই সমস্ত বল্লী আমরা ধারাবাহিকভাবে এক এক করে পড়েছি। সমস্ত বল্লীর আজকে শেষ বল্লীটি আমরা পড়লাম।